Hi learners, how are you? This is my second session with you. As you are the freshers of this institution, in my previous lecture, I have given a short description of this institution in front of you, and our first time acquaintance have done by that session, but still I am awaiting for you to see you in front of me while I am taking my class. And perhaps you are also awaiting anxiously to be seated in the classroom in front of your dear teachers. Today I would like to do some contextual passage, that is, which is in your syllabus in the passage form in your board book. I hope all of you have purchased, as I have told you, all of you have purchased the textbook for English today, 11 and 12 class. Have you purchased the book, textbook for English? And today I would like to read out the first passage, which is you will get Unit 1, Lesson 1. Please, who have already collected the book, please open Unit 1, Lesson 1. তোমরা যারা ইতিমধ্যেই আমার নির্দেশিত বোর্ড বইটি সংগ্রহ করেছ, তোমরা আজকে আমার এই প্যাসেজটা পড়ার জন্য, আমার সাথে থাকার জন্য তোমরা সকলেই বোর্ড প্রকাশিত ইংরেজি বইটি, মূল বইটি তোমরা খোলো, ইউনিট 1, লেসন 1। আজকে আমরা দেখব এখানে ব্যক্তিত্ব এবং অবদান এই সম্পর্কে, পার্সোনালিটি অ্যান্ড কন্ট্রিবিউশন। পার্সোনালিটি, পার্সন থেকে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে লিখতে অভ্যস্ত, প্রায় আমাদের রচনাতেও আসে, বাংলাতেও আসে তোমার প্রিয় ব্যক্তিত্ব। তো আমরা আজকে আমাদের এক প্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলবো। তোমরা জানো আমাদের এই বর্তমান বাংলাদেশ অনেক ইতিহাসের ঘাত প্রতিঘাতে এর জন্ম, আর এই জন্ম খুব একটা সুগম হয়নি, খুব একটা সহজ ছিল না, বরং ইতিহাসের অনেক রক্তাক্ত পথ বেয়ে এই বর্তমান বাংলাদেশে জন্ম। আর এই বর্তমান বাংলাদেশের যিনি জনক, তিনি হলেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলা হয়ে থাকে তিনি বাঙালির শ্রেষ্ঠতম সন্তান, বলা হয়ে থাকে তিনি ইতিহাসের রাখাল রাজা, বলা হয়ে থাকে তিনি জাতির জনক। এতগুলো বিশেষ উপাধিগুলো আমরা কেন প্রয়োগ করি? নিশ্চিত তোমাদের অনেকেরই সে বোধোদয় হয়েছে যে যার জন্ম না হলে হয়তো আমরা আমাদের এই স্বাধীনতা প্রাপ্তি আরও অনেক 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 দূর গিয়ে গড়াতো। তিনি তার আজীবন কঠোর উৎসর্গের মধ্যে দিয়ে নিজের জীবন বিলাস, ব্যক্তি জীবনের প্রাচুর্য সমস্ত কিছু উৎসর্গ করে এই জনপদের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের মুক্তিদানের জন্য তার জীবনের সোনালী অধ্যায়ে কারাগারের অন্তরালে কাটিয়েছেন সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশেষ করে বলছি এই কারণেই, তোমরা জানো যে আমরা 2020 আমরা এই বর্ষটা মুজিব বর্ষ নামে উৎসর্গ করেছি, কারণ আমরা শতবর্ষ অতিক্রম করছি তার জন্ম উপলগ্নের। 1920 সালে টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1920 সাল। আমরা এবার 2020 সাল চলছে, অর্থাৎ শতবর্ষ, সেই জন্যই মুজিব শতবর্ষ নামে এই বর্ষটাকে উৎসর্গ করা হয়েছে। এবং আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা এই বর্ষটাকে উদযাপন করে চলছি, যদিও করোনাকালীন সময়ের কারণে এই বর্ষটার উদযাপন অনেকটা ম্লান হয়ে গেছে। আমরা নিশ্চিত আগামী বছরের 17ই মার্চ পর্যন্ত এই মুজিব বর্ষের ধারাবাহিকতা থাকবে এবং আমরা উদযাপনের মধ্যে দিয়ে যেতে পারব। আজ আসো আমরা যে মহানায়কের কথা বললাম, বাঙালির মহানায়ক, বাঙালির মুক্তির সনদ, মুক্তির অগ্রদূত, তিনি এই বাংলাদেশে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন 1970 সালে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরবর্তীকালে কথা ছিল পাকিস্তানের মেজরিটি নির্বাচিত নেতার হাতে পাকিস্তানের সরকারের দায়িত্বভার ন্যস্ত করা হবে, কিন্তু ইয়াহিয়া খান এবং ভুট্টোর কূটচালে
বঙ্গবন্ধু দুই পাকিস্তানের মধ্য থেকে মেজরিটি নেতা হওয়া সত্ত্বেও, নির্বাচিত নেতা হওয়া সত্ত্বেও তাকে ক্ষমতা হস্তান্তর করছিলেন না, গড়িমসি করছিলেন অধিবেশন ডাকার ক্ষেত্রেও। এই বিষয়ে যখন এই পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান জনবিক্ষোভে উত্তাল ছিল এবং আপামর জনসাধারণ বুঝে গিয়েছিল যে আমাদের একটা কঠোর সংগ্রামের মধ্য দিয়ে স্বাধিকার আনতে হবে। সেই সময়ের উত্তাল জনবিক্ষোভের মুখে 1971 সালের 7ই মার্চ তিনি রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণটা কিন্তু ইতিহাসের, মানবতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ভাষণ। তোমরা জানো, পৃথিবীতে এ পর্যন্ত কয়েকটা ভাষণ, কয়েকটা মনীষীর, কয়েকটা রাষ্ট্রনায়কের কয়েকটা ভাষণ খুব বিখ্যাত হয়ে আছে, যার মধ্যে আমরা বলতে পারি জর্জ ওয়াশিংটনের ভাষণ, আব্রাহাম লিঙ্কনের ভাষণ, আমরা বলতে পারি কিং মার্টিন লুথারের ভাষণ। কিন্তু তাদের মধ্যে স্থান করে নিয়েছে আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, যেটা একটা ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি এদেশের মুক্তির পথ বাতলে দিয়েছিলেন। কী করে আমাদের মুক্তি আনতে হবে, মুক্তি সংগ্রাম করতে হবে, তার একটা আগাম ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তো সেই যে ঐতিহাসিক ভাষণ, এই ভাষণের কাল 18 মিনিট, কিন্তু এর ব্যাপ্তি অনেক। এই 18 মিনিটের অনর্গল একটা কবিতা সদৃশ বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাঙালি জনগণের সামনে আগোয়ান মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি করে বিশ্ব নেতাদের কাছে এর যথাযোগ্যতা তুলে ধরে যে ভাষণটা তিনি দিয়েছিলেন এখনও অমর অক্ষয়, এবং এটা একটা ইতিহাসের এবং ইউনেস্কোর স্বীকৃত একটা শিল্প হিসেবে পরিগণিত হয়ে আছে। তো আমরা সেই ভাষণের কিয়দ অংশ আজকে পড়ব। আমাদের এটা সিলেবাসের অন্তর্গত। তোমরা সবাই বসে আছো ইউনিট 1 লেসন 1, তোমরা বের করো বই থেকে। আমরা ভাষণের আদ্য পাঠ, যেটা প্রথম দিকের অংশ, সেটা একটু বাংলায় পড়ে শোনাচ্ছি। This is the picture of our great leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, and he is delivering his great speech, standing on the dais of Romna Racecourse Maidan. The historic 7th March 1971 speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। The history of Bengal is the history of a people. বাংলাদেশের জনগণের যে ইতিহাস, সেটা হলো এমন মানুষের ইতিহাস who have repeatedly made their highways crimson with their blood, যারা বারবার রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, সেই জনগণের ইতিহাস। হাইওয়েজ মানে রাজপথ, ক্রিমজন মানে রক্তে রঞ্জিত করা, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে তাদের রাজপথ। তাহলে এদেশে জনগণের ইতিহাস মানেই রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস, এমনকি আমরা বিজয় লাভের পরেও, ইন দ্য ইলেকশন অফ 1954, 1954 সালে বিজয় লাভের পরেও, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। ইন 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান মার্শাল ল জারি করলেন, টু এনস্লেভ আস, আমাদেরকে গোলাম করে রাখার জন্য। এনস্লেভ করা মানে গোলাম করে রাখা। টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, সেই 1958 থেকে 1968 সাল, এই যে দশক, এই এক দশক ব্যাপী তিনি আমাদের গোলাম করে রাখার জন্য সারা দেশে সামরিক শাসন জারি করেছিলেন। ইন 1966, when we launched the 6-point movement, 1966 সালে যখন আমরা 6 দফা আন্দোলনের কথা ডাক দিলাম, our boys were shot dead on June 7, আমাদের ছেলেদেরকে রাজপথে হত্যা করা হলো 7ই জুন। When after the movement of 1969, তারপরে 1969 সালের গণজোয়ারের মুখে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান তদানীন্তন প্রেসিডেন্ট পাকিস্তানের, তিনি সরকারের থেকে বিদায় নিলেন। অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, এবং ইয়াহিয়া খান অ্যাজিউমস, তিনি গ্রহণ করলেন, অ্যাজিউম দ্য রেইনস মানে লাগাম, দেশের হাল, দেশে লাগাম ধরলেন, মানে সরকার গঠন করলেন, অফ দ্য গভর্নমেন্ট হি ডিক্লেয়ার্ড। তাহলে আইয়ুব খান চলে গেলেন, ইয়াহিয়া খান সরকার গঠন করলেন 1969 সালে, এবং তিনি ঘোষণা করলেন দ্যাট হি উড গিভ আস, তিনি দেবেন আমাদেরকে
এ কনস্টিটিউশন অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি। তিনি আমাদেরকে সংবিধান দেবেন এবং তিনি গণতন্ত্র উদ্ধার করবেন। উই লিসেন টু হিম, আমরা তাকে বিশ্বাস করলাম, আমরা তার কথা মেনে নিলাম। উই লট এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স দেন, তারপর অনেক ঘটনা ঘটে গেল। অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, নির্বাচন হলো। আই হ্যাভ মেড প্রেসিডেন্ট ইয়া খান, আমি প্রেসিডেন্ট ইয়া খানের সাথে দেখা করলাম। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে অনুরোধ করলাম, নট অনলি অন বিহাফ অফ দ্য বেঙ্গল, আমি বাংলার পক্ষের সাথে শুধুই না, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, আমি এমন এক রাজনৈতিক দলের নেতা হিসেবে তার সাথে কথা বললাম, হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যে দল, যে রাজনৈতিক দল উভয় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, সেই দলের প্রতিনিধি হয়ে তার সাথে কথা বললাম। আই সে টু হিম, আমি তাকে এ পর্যন্ত এও বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন জানুয়ারি 15, আপনাকে জানুয়ারি 15 তারিখের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে হবে। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টিট, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। অ্যাট ফার্স্ট হি সেড দ্যাট, প্রথমে তিনি বললেন, দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চের প্রথম সপ্তাহে মিটিং হবে, মানে অধিবেশন হবে। উই সেড ফাইন, আমরা বললাম ঠিক আছে। উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, আমরা তখন অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করব। আই সেড উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি, আমি এ পর্যন্ত এই বললাম যে আমরা আলোচনা চালিয়ে যাব। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট, আমি এ পর্যন্ত এও বললাম, ইফ এনি ওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, এমনকি আমি এও বললাম যে একজনও যদি সত্য কথা বলে, ন্যায় কথা বলে, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি, আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও, উই উড অ্যাগ্রি, আমরা তা মেনে নেব। দিস ওয়াজ দ্য ইনিশিয়াল পার্ট অফ দ্য স্পিচ। ইউ নো দ্যাট স্পিচ ওয়াজ ভেরি ফায়ারি ইন ভয়েস, এই বক্তব্যটা ছিল খুবই জ্বালাময়ী বক্তব্য, তোমরা শুনে থাকবে। এবং এটা আপামর জনসাধারণকে, আবাল বৃদ্ধ বনিতা, এই দেশের মানুষের সবাইকে তিনি জাগরিত করতে পেরেছিলেন, শিহরিত করতে পেরেছিলেন, স্পিরিটেড করতে পেরেছিলেন। অল দ্য বেঙ্গলি পিপল ওয়ার স্পিরিটেড ইনওয়ার্ডলি টু ডু এনিথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। এবং এই যে স্পিরিট, এই যে আন্দোলনে উত্তাল করে দেওয়ার যে একটা পারঙ্গমতা, এই যে সক্ষমতা, এই সক্ষমতা তার গলায় ছিল। সমুদ্রের গর্জনের মতো তিনি বক্তব্য রেখেছিলেন এবং আপামর জনসাধারণকে সামনে, ওই যে 1971 সালে 7ই মার্চের সামনে যে পড়ে আছে বিশদ অন্ধকারময় একটা রক্তাক্ত যুদ্ধের ক্ষেত্র, সেই ক্ষেত্রে প্রস্তুত থাকার জন্য তিনি ডাক দিয়েছিলেন। এই স্পিচেরই শেষের দিকে দেখব তিনি ডাক দিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো, তোমরা ঘরে ঘরে দুর্গ করে তোলো। এই যে মানুষকে তৈরি করা, এই তৈরি করার সমস্ত কাজটা তিনি অত্যন্ত সফলতার সাথে করতে পেরেছিলেন এই 18 মিনিটের ভাষণের মধ্য দিয়ে। তো আমরা এই ভাষণের আদ্যন্ত পড়লাম, আদ্য পাঠ পড়লাম, অর্থাৎ প্রাথমিক দিকের অংশটা পড়লাম। আমরা পরবর্তীতে পড়বো এবং এই ভাষণটা তোমাদেরকে একদিন আমি অডিওতে শুনিয়ে দেবো। তাহলে তোমাদের এই ভাষণের যে স্পিরিট, এই যে গর্জন, সমুদ্রের গর্জনের মতো, বাঘের গর্জনের মতো উঠে আসছে তার কণ্ঠ থেকে, এই বিষয়টা তোমাদের বোঝার জন্য আমি ভাষণটাও তোমাদের অডিওতে শোনাই দেবো। তাহলে তোমরা ভাষণের তাৎপর্য আর একটু সুন্দর করে বুঝতে পারবে। এই ভাষণটা সত্যি একটা আদ্যন্ত কবিতার মতো, এবং সেই জন্যেই অনেক পরে অনেক কবি তাকে, এই ভাষণটাকে কবিতার সাথে তুলনা করেছেন, যে তিনি মঞ্চে উঠে আসলেন এবং কবিগুরুর মতো তিনি পাঠ করলেন তার অমর কবিতাখানি। তো আমরা সেই কবিতাখানির কিছু অংশ পড়লাম আজকে, পরবর্তীতে পড়ব আবারও। ইউ দ্য ফ্রেশার্স, আই উড লাইক টু টেল ইউ, রিকোয়েস্ট ইউ রাদার, প্লিজ ডোন্ট ওয়েট, purchase the book as the teachers have given you the instruction, and as I have told you to purchase the book at first, the textbook published by the board, and immediately purchase it, immediately buy it and collect it, otherwise you will miss the class and the spirit of the class. So thank you for today. Next day I will give you the idea of another personality of the humanitarian history, that is about Nelson Mandela. Have you heard the name of Nelson Mandela? He is the pioneer of South Africa. That is, he also freed his
countrymen from the white people domination. Nelson Mandela. My next class will be taken on Nelson Mandela, and please you collect the book and be adhered and be updated with me. Thank for all of you.